হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো সেট 7। আমরা করাবো সেট 7। এটা হচ্ছে আমাদের পার্ট 2 ক্লাস। পার্ট 2 ক্লাসে আমরা পাঁচ থেকে বড় প্রশ্নগুলো দেখাবো। আমাদের পেজ নাম্বার আছে 219 পেজে, যে সেট 7 পার্ট 2 ক্লাস নিয়ে এসেছি। তোমাদের বইটা আছে এবিটিএ টেস্ট পেপার, যে বইটা তোমরা হাতে পেয়ে গেছো অনেকে, 2025-2026। তো এই বইটা তোমরা বের করবা এবং চলে আসবা 219 পেজে, যে আমাদের 5 থেকে শুরু বড় প্রশ্নগুলো। ঠিক আছে, এই সেটটা আমরা করাবো। তো দেখো 5-এর 1 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবা। এটা বইয়ের প্রশ্ন আছে, আমি তোমাদের বইয়ের বাইরের প্রশ্নগুলো করাবো। ঠিক আছে, কিন্তু 10-এর দাগের যে অঙ্কগুলো আছে, 10-এর দাগের অঙ্কগুলো আমি কিন্তু তোমাদের করাবো। তোমরা এই যে 5-এর দাগের যেগুলো বিভিন্ন অঙ্কগুলো আছে, সরল সুদ, চক্রবর্তী সুদ, সমহার বৃদ্ধি, এই সব অঙ্কগুলো তোমরা পারবা বইয়ের অঙ্ক থাকলে। তোমাদের বইয়ের অঙ্ক জানা আছে, আর বইয়ের অঙ্ক যদি প্রয়োজন পড়ে আমার ক্লাস দেওয়া আছে, আমার চ্যানেলে ভিজিট করবা, দেখবা ক্লাস 10 ম্যাথ বলে আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে গিয়ে তোমরা বইয়ের অঙ্কগুলো দেখতে পারবা। যদি প্রয়োজন হয় দেখার, তো তোমরা দেখবে। ওকে, তো দেখো এখানে 5-এর যে 2 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু বইয়ের বাইরের অঙ্ক আছে। তো আমরা 5-এর 2 নম্বর এই প্রশ্নটা কিন্তু করাবো আমরা। চলো কি বলছে দেখো, প্রশ্নটা পড়া যাক। এখানে আমাদের বলছে, একজন তাঁত শিল্পী যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই শর্তে কিছু টাকা ধার করেছিলেন। মানে কিছু টাকা ধার করেছিলেন। দেখো শর্তটা কি ছিল, যে প্রতি 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে সুদ দিবে এবং আসলের 1/5 আবার শোধ করবে। ঠিক আছে, সুদও দিবে আর আসল শোধ করবে কতটা, আসলের 1/5, সম্পূর্ণ আসলটা না, আসলের 1/5 শোধ করবেন। 2 বছর পর প্রথম কিস্তি সহ তিনি এত টাকা শোধ করেছিলেন। তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন সেটা কিন্তু বের করতে বলেছে আমাদের। দেখো, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ধরে নিব তিনি কত টাকা ধার করেছিলেন, সেটা কিন্তু আমরা আগে ধরে নিই। তাহলে এখানে আমরা করছি 5-এর 2 নম্বর প্রশ্নটা। তাহলে লিখবো ধরি x টাকা ধার করেছিলেন। ওকে, x টাকা কিন্তু ধার করেছিলেন। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে আমাদের যেটা বলেছে, যে যেখানে সুদটা দিয়েছিল, শোধ করেছিল যেটা, তাহলে সুদ যদি আমরা বের করতে চাই, I = PTR/100, এটা আছে সরল সুদের সূত্র। এখানে যেটা আসল, যেটা x টাকা ধরে নিয়েছি, তাহলে এখানে আসলটা আমরা x দিব। আর এই যে বলে দিয়েছে দেখো, প্রতি 2 বছর অন্তর, সময়টা 2 বছর, আর সুদের হার 9%, 9% বলতে নিচে 100। এখানে একটু কাটাকাটি করি, এটা আমাদের 2 পাচ্ছে 10 শূন্য, তাহলে এটা আমরা দেখো সুদটা 9x/50 পেয়ে গেলাম। এটা আমাদের সুদ। এবার তিনি যে টাকা শোধ করেছিলেন, মোট টাকা দেখো কত টাকা শোধ করেছিলেন, তাহলে মোট শোধ করেন। ঠিক আছে, মোট যে শোধ করেছিলেন টাকাটা শোধ করেছিল যে সুদটা, যেটা আমরা সুদ, এই সুদটা শোধ করবে 9x/50 টাকা সুদ প্লাস এখানে বলেছিল যে আসলের, দেখো আসলের 1/5 শোধ করে, তার আসল হচ্ছে x এর 1/5। তো এই যে টাকাটা কিন্তু তিনি শোধ করেছিলেন। এটা যদি সরল করি আমরা, এটা 9x/50 প্লাস এটা x/5, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করে নিব, লসাগু তো 50-এ পাবা, এটা 9x, এটা 10x হয়ে যাবে। এটা দেখো, এটা কিন্তু এখানে তোমরা 19x/50 পেয়ে যাবা। তো তিনি যে টাকা শোধ করেছিলেন, সুদ এবং আসল মিলিয়ে, আসল কিন্তু এত অংশ, সম্পূর্ণ আসলটা না, আবার সুদ এবং আসল নিয়ে তিনি এই টাকাটা শোধ করেছিলেন। এবার এখানে এই টাকাটা কিন্তু বলে দিয়েছে, তিনি কিন্তু এই যে 19,000 টাকা শোধ করেছিলেন প্রথম কিস্তি সহ। তাহলে এই টাকাটা হচ্ছে 19,000 টাকা। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো যে 19x/50 = 19,000 টাকা। এই যে দেখো 19,000 টাকা। তো এখান থেকে x এর মানটা পেয়ে যাবো, অ্যান্সার চলে আসবে আমাদের 19 তাহলে 1,000 টাকা। তাহলে x এর মান কত পেয়ে যাবা, দেখো এই যে 50 আর 1,000 গুণ করো, তোমরা পেয়ে যাবা 50,000 টাকা। তাহলে তিনি যে টাকাটা ধার করেছিলেন কত টাকা, 50,000 টাকা ধার করেছিলেন। আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে এসেছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসব পরের প্রশ্নগুলোতে। পরের প্রশ্ন দেখো, এবার 6-এর প্রশ্নগুলো, 6-এর 1-এরটা
তোমরা বই থেকে পাবা। 6-এর 2 নম্বরটা বই থেকে পাবা। দেখো বইতে কোথায় পাবা 6-এর 2-এরটা, তোমরা চলে যাবা পেজ নাম্বার 9 পেজে, দেখবা যে প্রয়োগ, এটা 12 নম্বর প্রয়োগটা দেখবা একদম করা আছে একই অঙ্ক। এবার 7-এর দেখো, 7-এর 1 নম্বর অঙ্কটা বইয়ের বাইরের আছে, আমরা 7-এর 1-একটা করাবো, ভালো প্রশ্ন আছে এটা। আমাদের এখানে 7-এর 1 নম্বরটা কি বলছে দেখো, মেয়েদের অঙ্ক আছে, করাবো 7-এর 1 নম্বর। আমাদের প্রথমে দেওয়া আছে যে ভেদটা x + y ভেরিয়েস √xy এভাবে আছে। এই ভেদ থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে, তো আমরা এখান থেকে প্রমাণটা দেখে দিতে পারবো। খুব ভালো অঙ্ক দেখো। তো আমরা কি করে প্রথমে ভেদ তুলে দিচ্ছি, x + y সমান সমান, ভেদ তুলে দিলে সমান সমান একটা ধ্রুবক চলে আসবে কে, আর √xy এটা করে দিলাম। x + y বাই √xy, এই যে √xyটাকে আমরা নিচে নামালাম, এখানে শুধু কে রয়ে গেল। আচ্ছা এবার আমরা দেখো, আমরা একটু এখানে বুদ্ধিটা করি। এই যে এক্সটা আছে না, এক্সটাকে √x দিয়ে তার হোল স্কয়ার করে দিলাম, আর ওয়াইটাকে আমরা √y দিয়ে তার হোল স্কয়ার করে দিলাম। আর এখানে আমরা 2 নিয়ে নিলাম, 2 আর √x আছে, x দুইটা আমি ব্যালেন্সটা করে দেখাচ্ছি, মানে তোমাদের এখানে বলে দিচ্ছি এই যে কে আছে, এর নিচে 2, মানে এখানেও 2 এখানেও 2 নিলাম, 2 এভাবে নিতে পারবো, 2 দিয়ে কেটে যাবে। √xy আছে না, এটা √x ইন্টু √y, দেখো এইভাবে এটা ভেঙে নিতে পারবো। ওকে, আচ্ছা তাহলে দেখো এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো। যোগ ভাগ প্রক্রিয়া দেখো, যেটা লব আছে, এই যে লবের সঙ্গে হরটা যোগ করি, এই যে দেখো, মানে কি করলাম আমরা, যে লবের সঙ্গে হরটা যোগ করলাম, আবার লব থেকে হরটা বিয়োগ করব, এই যে দেখো লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, একইভাবে এখানে করো, একবার যোগ করব, এই একবার বিয়োগ করলাম। এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলে, তোমরা কিন্তু পাশে লিখে দিবা, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। চলো এবার দেখো, লক্ষ্য করো এখানে এটা এটাকে বি ধরে, a² + b² + 2ab সূত্র, তারপরে আমাদের সূত্র হবে a + b তার হোল স্কয়ার, আর নিচে a² + b² - 2ab, এটা হবে আমাদের a - b তার হোল স্কয়ার। আর এই যে বড় ধ্রুবকটা আছে, একে একটা ছোট ধ্রুবক নিয়ে নিচ্ছি আমরা, a নিয়ে নিলাম, ঠিক আছে, বড় ধ্রুবককে ছোট ধ্রুবক নিয়ে নিতে পারবো, পাশে দেখিয়ে দিবা তোমরা। এখন আমরা স্কয়ারগুলো ছেড়ে দেবো, স্কয়ার ছেড়ে দিই, √x + √y, √x - √y, তাহলে স্কয়ার চালে এখানে প্লাস মাইনাস এভাবে বর্গমূল চেপে যাবে, তাই তো, স্কয়ার চালে এভাবে হয়। আচ্ছা √x + √y, √x - √y, আচ্ছা এই যে ধ্রুবকটা আছে, এটাকে একটা আমরা ভালো একটা ধ্রুবক ধ্রুবক নিয়ে নিলাম, যে কোনো ধ্রুবককে, বড় ধ্রুবককে একটা ছোট ধ্রুবক তোমরা ধরে নিতে পারবা, আর পাশে যদি উল্লেখ করে দেবা যে এটাকে এটা ধরেছি, আর লিখে দেবা যে অষণ্ড ধ্রুবক। মানে কীভাবে লিখবা আমি এটা বলে দিচ্ছি তোমাদের, এভাবে লিখবা, এই যে এনটাকে ধরেছি আমরা কাকে, প্লাস মাইনাস √m, পাশে লিখবা অষণ্ড ধ্রুবক, এখানে কিন্তু ভেদ লিখবা না, অষণ্ড ধ্রুবক, এইভাবে কিন্তু লিখে দেখিয়ে দেবা। ওকে, এবার আমরা বর্গমূল করে নিই, √x + √y, তাহলে n ইন্টু √x - √y, এবার বর্গমূল করে নিতে পারবা। এবার লক্ষ্য করো, √x + √y, দেখো সমান সমান ধ্রুবকটা তুলে দিলে পরে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, ভেদ √x - √y, দেখো তাহলে আমাদের কিন্তু প্রমাণ চলে এসেছে, এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, একটা কষ্ট প্রমাণটা যে করতে বলেছিল, এই যে √x + √y ভেরিয়েস, এই যে √x - √y, একদম প্রমাণটা আমরা করে ফেলেছি, এটাই কিন্তু আমাদের প্রমাণে করতে বলেছিল, দেখো প্রমাণ চলে এসেছে, তো আমরা লিখে দেবো এখানে প্রুভড, প্রমাণিত। খুব ভালো একটা অঙ্ক ছিল। ওকে, পরের প্রশ্ন 7-এর 2 নম্বরটা একদম বই থেকে পাবা, 8-এর 1 আর 2, 8-এর 1, 2 তোমরা বই থেকেই পেয়ে যাবা। যেরকম 8-এর 2 নম্বর যদি প্রশ্নটা বলি, তার 2 নম্বর প্রশ্নের জন্য তোমাদের চলে যেতে হবে পেজ নাম্বার 97 পেজে, দেখবা সেখানে প্রয়োগ 65 নম্বর প্রয়োগটা দেখবা, এই যে 8-এর 2 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাবা।
আচ্ছা, নয়ের তো সব, নয়ের অঙ্কগুলো হচ্ছে উপপাদ্য। উপপাদ্য বই থেকে কমন। উপপাদ্যর অঙ্ক তোমাদের ক্লাস 10 উপপাদ্য অনেক অঙ্ক আমি দিয়েছি, তোমরা গিয়ে আমার চ্যানেলে ভিজিট করে, যেটা বললাম ক্লাস 10 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে গিয়ে যে উপপাদ্য বইয়ের কোষে থেকে অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা। তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমরা অঙ্কগুলো ক্লাসগুলো করবা। ওকে, চলে আসবো আমরা 10-এর দাগের প্রয়োগগুলো। আমি বলেছি 10-এর দাগের অঙ্কগুলো করিয়ে দেবো, সে বই থেকে থাকলেও করাবো, বইয়ের বাইরে থাকলেও করাবো। চলো 10-এর দাগের 1 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখো। একটি বৃত্তের ব্যাস এবি আছে, কেন্দ্র ও। বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু পি থেকে এবি বেসের উপর লম্ব অঙ্কন করা হলে এবি কে কিউ বিন্দুতে ছেদ করলো প্রমাণ করতে বলেছে। এই যে এটা প্রমাণ। চলো, তো আমরা প্রমাণটা দেখাবো। এরকম প্রমাণ কিন্তু আমরা এর আগেও দেখিয়েছি, এই অঙ্কটা কিন্তু হয়েছে আগের ক্লাসে, তাটা আবার চলে এসেছে রিপিট। আমরা ভালো ভালো অঙ্কগুলো রিপিট আসুক, আমরা কিন্তু করাবো। ঠিক আছে, একই অঙ্ক যত বারে করবো ততই আমরা বেশি ভালো বুঝতে পারবো। তো এখানে আমাদের যেটা কি, যে বৃত্তের কথা বলেছে, আমরা একটা বৃত্তের ছবি তৈরি করে নিই। আচ্ছা, এই আমাদের বৃত্ত, এবি ব্যাস আছে, এবি আমরা ব্যাস নিলাম। বৃত্তের উপরে একটি বিন্দু পি বিন্দু বলেছে, আমি এখানে একটা পি বিন্দু নিলাম, এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও নিলাম। আচ্ছা, এবার এই পি বিন্দু থেকে বৃত্তের উপরে লম্ব তৈরি করতে বলেছে। এভাবে আমি একটা লম্ব তৈরি করে দিচ্ছি। এই দেখো, এটা এবি কে কিউ বিন্দুতে ছেদ করে এটা বলেছে। তো আমাদের যেটা প্রমাণ দেখাতে বলেছে, এই প্রমাণটা আমরা দেখাবো, তার জন্য আমরা আগে অঙ্কন করব। অঙ্কনটা আছে, তোমরা এপি যোগ করবা আর এদিকে পিবি যোগ করে নেবা, এভাবে যোগ করে নাও। তাহলে দেখো, এভাবে যোগ করার পর, অঙ্কনটা করার পর আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যে লম্ব, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি আছে, ঠিক আছে। আর এই যে আমাদের এপিবি কোণটা, এটা আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এপিবি কোণটা কেন 90 ডিগ্রি? কারণ এই যে ব্যাস দিয়ে যে বৃত্তস্থ কোণ এপিবি কোণটা, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এপিবি এই কোণটা কিন্তু 90 ডিগ্রি পাবো। আর আমরা এখানে এই কোণটা যেটা এ কিউ বি কোণ, এ কিউ পিটা, এটা আমাদের 90 ডিগ্রি, যেহেতু লম্ব, তাই না। এই যে পি কিউটা এবির উপর লম্ব বলে দিয়েছে, এখানে আমাদের দাঁড়াও, এই যে পি কিউটা লম্ব বলেছে এবি বাহুর উপর, তার জন্য এই কোণটা আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাও 90 ডিগ্রি, মানে এই দিকেও 90 ডিগ্রি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। মানে এখানে যে দেখাই আমরা যে পি কিউ বি এই কোণটা আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। এই দিকেও 90 ডিগ্রি, এই দিকেও 90 ডিগ্রি। এখন দুটো ত্রিভুজ তুলবো। দেখো, ত্রিভুজ আমি নিচ্ছি বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ পি বি, এটা সমকোণী ত্রিভুজ আছে। আর ত্রিভুজ পি কিউ বি, এটাও সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজ আমাদের সদৃশ্য দেখাবো। তো দেখো, এত এর সদৃশ্য দেখানোর জন্য দুটো শর্ত সমান দেখাতে হবে। এই যে আমরা 90 ডিগ্রি কোণগুলো পেলাম, কোণ এ পি বি, এই কোণটা 90 ডিগ্রি। আর কোণ ছোট ত্রিভুজের এই যে পি কিউ বি, কোণ পি কিউ বি, এই দুটো কোণই আমাদের সমকোণ 90 ডিগ্রি। আর 2 নম্বর শর্ত, আর একটা শর্ত দেখাবো সমান। দেখো, এই যে বি কোণটা আছে বড় ত্রিভুজের ক্ষেত্রে, মানে এ পি বি ত্রিভুজের ক্ষেত্রে যে কোণটা আছে বি কোণটা, সেটা তোমরা এ বিপি নাম দিয়ে দাও, এ বিপি। আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে ওই কোণটাই বি কোণটাই, যার নাম আমরা বলে দেবো পিবি কিউ, কোণ পিবি কিউ। একই কোণ, সমান আমরা লিখতে পারবো। তো দুটো ত্রিভুজ দিকে দুটো শর্ত সমান দেখাতে পারলে সেই দুটো ত্রিভুজকে তোমরা সদৃশ্য বলতে পারবা। ত্রিভুজ এপিবি সদৃশ্য চিহ্ন এভাবে দিয়ে দিবা, ত্রিভুজ পি কিউ বি, ওকে, সদৃশ্য। এখন দুটি সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তো কিভাবে আমরা এখানে দেখাবো, যে এই দেখো আমাদের যে আছে বড় ত্রিভুজটা, দেখো বড় ত্রিভুজের অতিভুজ যেটা আছে, হ্যাঁ, এই যে অতিভুজ এ বি আর এর পিবি, তোমরা প্রমাণটা লক্ষ্য করো, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, এই যে পিবি স্কোয়ার ইন্টু এ বি ইন্টু বি কিউ আছে না, ওই অনুযায়ী দেখো আমরা নিব এখানে বড় ত্রিভুজের অতিভুজটা নিলাম, ঠিক আছে। বড় ত্রিভুজের অতিভুজ বাই এটা ভূমি, পিবি ভূমিটা নিলাম, অতিভুজ বাই ভূমি।
আর ছোট ত্রিভুজের একইভাবে অতিভুজ দিতে হবে। ছোট ত্রিভুজ অতিভুজটা দেখো পিবি আছে, তাহলে এখানে অতিভুজ বাই ভূমি, ভূমিটা আমরা এই যে আমরা বি করে দিব, পি কিউ। এই যে দেখো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, বড় ত্রিভুজের অতিভুজ বাই ভূমি, ছোট ত্রিভুজের অতিভুজ বাই ভূমি। তো অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হয় সদৃশ ত্রিভুজের, যেটা আমরা করে দিলাম। এবার প্রমাণটা চলে আসবে, গুণ করে দাও, বর্জ্য গুণন, পিবি স্কোয়ার সমান এটা হয়ে যাবে এ বি গুণিত বি কিউ। দেখো এটাই প্রমাণ দেখাতে বলেছিল, আমরা দেখো প্রমাণটা দেখিয়ে দিলাম, ভালো একটা প্রমাণ। পরের প্রশ্ন আমরা চলে আসবো 10-এর 2 নম্বরটা। আমরা বলেছি আমরা 10-এর দাগের আমরা যে 1 নম্বর 2 নম্বর দুটো অঙ্ক থাকবে প্রত্যেক ক্লাসে আমরা করাবো, 10-এর দাগের দুটো অঙ্কই করাবো আমরা। চলো এখানে কি বলছে, প্রমাণ করো যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম আছে, যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামকে দেখাতে বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে এবং তার কর্ণদ্বয় সমান হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে। আচ্ছা এটা কিন্তু বইয়েরই অঙ্ক আছে, তো চলো বই থেকেই প্রমাণটা আমি বুঝাবো তোমাদের। আমরা চলে যাবো বইতে, তোমাদের বলে দিচ্ছি কত পাতা যেতে হবে। তোমরা বইতে খোলো 168 পেজ, সেখানে আমরা চলে যাবো। বইতে তোমরা 100, এই যে দেখো 168 পেজ তোমরা বের করবা। প্রয়োগ যেটা আছে 7 নম্বর যে প্রয়োগটা আছে দেখো, এই প্রয়োগে আমাদের প্রশ্ন এসেছে একদম একই। দেখো এই যে প্রমাণ করে যে আয়তক্ষেত্র নয়, মানে এটা আয়তক্ষেত্র হবে না, যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম আছে যাকে আয়তক্ষেত্র আমরা ধরবো না, যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামকে দেখাতে বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আর কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান, এটাই অঙ্ক আছে, প্রয়োগটা আছে। দেখো কিভাবে প্রমাণটা করেছে, এখানে আমাদের এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম নিয়েছে, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি বাহু আর বিসি বাহু সমান্তরাল। আমরা জানি যে ট্রাপিজিয়ামের এই দুই জোড়া বাহু, মানে সরি এই যে এক জোড়া বাহু, মানে এডি আর বিসি সমান্তরাল হয় সবসময়, আর এবি আর ডিসি তির্যক বাহু হয়। আচ্ছা তাহলে এখানে এই সমান্তরাল বাহু তো সমান হবে না, সমান দেখাতে হবে এবি আর ডিসিকে সমান দেখাতে হবে, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে এবি সমান সমান ডিসি, আর কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান দেখাতে বলেছে এসি কর্ণ আর বিডি কর্ণকে সমান দেখাতে হবে, এটা প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণটা করেছে যে এডিসি কোণ এডিসি মানে এই যে কোণটা এডিসি এই কোণটা, আর ডিসিবি এই যে ডিসিবি মানে এই কোণটা বড় কোণটা, এই দুটো কোণকে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখিয়েছে, সেটা হবে কারণ এডিবিসির সমান্তরাল আছে, আর ডিসিটা যদি ভেদক নাও তাহলে এই যে ছেদকের একই পাশে যে কোণ দুটো আছে এদের যোগফল 180 ডিগ্রি হয়, যেটা এখানে এই যে দেখিয়েছে, এই যে এটা এই প্রমাণের প্রথমটা। ওকে এখানে বলে দিয়েছে কারণটা। আবার দেখো এখানে এই যে বিএডি কোণটা আর ডিসিবি কোণটা এই দুটো কোণকে আবার 180 ডিগ্রি দেখিয়েছে, কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এই দুটো কোণের যোগফলটা 180 ডিগ্রি এখানে দেখানো হয়েছে। ওকে এখন এই যে দুটো সমীকরণ দাঁড়ালো, এই দুটো সমীকরণের মানই দেখো 180 ডিগ্রি 180 ডিগ্রি, তার জন্য যে বাম পক্ষগুলো কিন্তু সমান করেছে, লক্ষ্য করো বাম পক্ষ সমান করে এখানে কোণ একটা কোণ কেটে যাচ্ছে, কোন কোণটা কাটছে দেখো, কোণ এই যে ডিসিবি মিলে গেছে না, তো এই কোণটা কেটে গেছে, তাহলে কোণ এডিসি কোণ বিএডি পরে থেকে গেল, এটা আমাদের প্রমাণ দেখালাম আমরা। এবার এখানে দুটো ত্রিভুজ তুলেছে, দেখো ত্রিভুজ বিএডি এই ত্রিভুজটা, ও ত্রিভুজ এডিসি মানে এই ত্রিভুজটা, মানে এদিককার ত্রিভুজটা আর এদিককার ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখানোর জন্য দেখো 3টা শর্ত আমরা সমান দেখাবো। 1 নম্বর শর্ত তো এটাই দিয়ে নেওয়া হয়ে গেছে, আর এবিডি আর ডিসিএ, ঠিক আছে এবিডি এই যে এবিডি এই কোণটা আর ডিসিএ এই কোণটা এরা সমান হবে, যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ। দেখো এই যে বৃত্তাংশস্থ কোণ এখান থেকে এই যে এডি বৃত্তচাপের উপর অবস্থিত এই যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ দুটো সমান এখানে দেখানো হয়েছে, একই বৃত্তাংশস্থ কোণগুলো সমান হয়। আর এখানে এডিটা দুটো ত্রিভুজের একই বাহু, যে দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে, এডিটা সাধারণ বাহু এটা দেখানো হয়েছে। তাহলে 3টা শর্ত যখন সমান দেখানো গেল এই দুটো ত্রিভুজ থেকে, তাহলে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলে দিতে পারবো, সর্বসম বলা হয়ে গেছে এটা। আর দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো যে এবি সমান ডিসি হবে, দেখো যেটা প্রমাণ করতে বলেছিল এবি সমান ডিসি আমরা দেখাতে পারলাম, আর এসি সমান বিডি হবে, কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হবে, এই যে সর্বসম ত্রিভুজ এগুলো অনুরূপ বাহু, তাহলে এবি সমান ডিসি আর এসি সমান বিডি। দেখো যে দুটো প্রমাণ দেখানোর দরকার ছিল দেখানো হয়ে গেছে একদম, সর্বসম ত্রিভুজ এগুলো অনুরূপ বাহু। তাহলে এভাবে দেখো সহজে প্রমাণটা আমরা দেখাতে পারবো, এভাবে বুঝিয়ে দিলাম। ওকে আচ্ছা আমরা চলে যাব
পরের প্রশ্নগুলোতে চলে এসো, আমরা 12 দাগের অঙ্কগুলোতে চলে আসবো। এখানে 12 দাগের অঙ্কগুলো দেখো কি বলছে। 12 1 নম্বরটা, এটা তো বইয়ের অঙ্ক আছে, একদম সহজ অঙ্ক, তোমরা পারবা। আমরা 12 2 নম্বরটা করাবো। 12 2 3 এটা বইয়ের বাইরে আছে। 12 2 করাবো, 12 3 নম্বরটা করাবো। চলো আগে আমরা দেখে নেবো 12 2 নম্বর অঙ্কটা। 12 2, তো আমাদের যেখানে সমীকরণটা আছে cos থিটা মাইনাস সাইন থিটা সমান √2 সাইন থিটা, এভাবে আছে। এটা থেকে এই সমীকরণটা প্রমাণ করতে বলেছে। তো চলো এখান থেকে প্রমাণটা নিয়ে আসবো। আচ্ছা, আমরা কি করব, সাইন থিটাগুলো এক দিয়ে করি। cos থিটা √2 সাইন থিটা এটা প্লাস সাইন থিটা। cos থিটা এখান থেকে দেখো তো আমরা সাইন থিটা কমন নিয়ে নেব। তাহলে আমরা যদি √2 + 1, এই যে দেখো আমরা কিন্তু এখান থেকে সাইন থিটা কমন নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমরা ঘুরিয়ে লিখি। আচ্ছা, আমরা √2 + 1 সাইন থিটা সমান এটা cos থিটা। তাহলে আমরা এখান থেকে এক কাজ করি, সাইন থিটার মানটা যদি বের করি, এটা আমাদের এদিকে চলে আসবে, নিচে চলে আসবে। √2 + 1 এটা আমরা নিচে 1/, করে দিলাম। আর এখানে আমরা cos থিটা বসিয়ে দিলাম, এভাবে করে দিলাম, তাই তো? এই যে সাইন থিটা মানটা এটা নিচে নেমে যাবে, সাইন থিটা। এবার দেখো আমরা কি করব, এখানে আমরা হর করণীয় রিলেশন করব। তোমরা জানো হর করণীয় করতে যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে গুণ করতে হয়। এই দেখো, আর এখানে আমাদের আছে cos থিটা, আমরা বসিয়ে দিলাম। সাইন থিটা, এবার দেখো এটা উপরে √2 - 1 আর নিচে এটা তো আমাদের a² - b² সূত্রে পড়ে যাবে, এই cos থিটা। আচ্ছা, তাহলে এখানে সাইন থিটা, আর এটা দেখো আমাদের √2 - 1 তো আছে, আর এটা কিন্তু এটা 2 - 1 হয়ে যাবে। √2 এর স্কোয়ার 2 হয়, 1 স্কোয়ার 1ই। আর এখানে আমাদের আছে cos থিটা। সাইন থিটা, তাহলে এটা তো আমাদের দেখো 2 থেকে 1 চলে এলে 1, তাহলে আমাদের রয়ে গেল √2 - 1 cos থিটা। সাইন থিটা এটা গুণ করে নাও, এটা √2 cos থিটা মাইনাস cos থিটা। দেখো প্রমাণটা চলে এসেছে, এটা আবার বাঁ দিকে নিয়ে চলে এসো। সাইন থিটা প্লাস cos থিটা সমান √2 cos থিটা। দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, লক্ষ্য করো প্রমাণটা প্রশ্নে cos থিটা প্লাস সাইন থিটা। আগে আমাদের cos থিটা আছে, চলো আমি এখানে তোমাদের সাজিয়ে লিখি। তাহলে cos থিটা আগে লিখে দিই আমি, cos থিটা প্লাস এই যে সাইন থিটা √2 cos থিটা। ওকে, এই প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা দেখিয়ে দিলাম। খুব একটা সুন্দর প্রমাণ, দেখো একদম আমরা সহজভাবে ভালো করে প্রমাণটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলে আসবো আমরা এরপরে 12 3 নম্বর প্রশ্নটা, এরকমটা করাবো। আচ্ছা, এখানে দেখো যদি সাইন 53 ডিগ্রি সমান পরের পেজে দেখো আছে, দেখো সাইন 53 ডিগ্রির মানটাই যে এটা আছে হয়, তবে cot 37 ডিগ্রির মানটা বের করতে বলেছে। ওকে, চলো আমরা বের করে দেখাবো। তাহলে এখানে লক্ষ্য করো আমরা অঙ্কটা কিভাবে করব। আমাদের প্রথমে এখানে যেটা দেওয়া আছে সাইন 53 ডিগ্রির মানটা কিন্তু দেওয়া আছে, তাই তো? এই যে মানটা দেওয়া আছে এটা, আমরা 12 1 নম্বর, সরি 12 3 নম্বর এটা, তাই তো? তাহলে আমাদের প্রথমে আমরা কি করব, দেখো এই যে সাইন 53 আছে না, তার আমরা cos 53 বের করার চেষ্টা করব। তো আমরা একটা সূত্র জানি যে cos স্কয়ার 53 ডিগ্রি সমান 1 মাইনাস সাইন স্কয়ার 53 ডিগ্রি, এটা আমরা জানি। এবার কি করবো, এখানে আমরা মান বসিয়ে দেব। চলো সাইন 53 ডিগ্রিটা লিখে নিই। সাইন 53 মানটা জানা আছে 1 মাইনাস, তখন সাইন এই যে 53 ডিগ্রি মানটা যে এটা আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দিই x/,
রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, সাইন 53 ডিগ্রির মানটা বসিয়ে দিলাম। তো 1 মাইনাস এটা এস স্কোয়ার বাই, এখানে রুটটা উঠে যাবে কিন্তু, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ হবে মাইনাস এস স্কোয়ার, মাইনাস এস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যাবে। এটা তোমরা পেয়ে যাবা ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবা। এটা কার মান বের করলাম? এটা হচ্ছে কস স্কোয়ার 53 ডিগ্রির মানটা কিন্তু আমরা বের করলাম সাইন 53 ডিগ্রির মানের সাহায্য নিয়ে। এবার আমরা কি করি, এবার শুধু আমরা বের করব কস 53, স্কোয়ার আছে, তো এখানে আমাদের কি এরপর বর্গমূল চেপে যাবে, প্লাস মাইনাস হবে না, এখানে আমরা ধনাত্মক শুভকোণ নিয়ে কাজ করব। ওয়াই স্কোয়ার বাই, তাহলে এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি ভেঙে নাও ওয়াই স্কোয়ার মানে ওয়াই বের হবে, আর এটা আমরা রুট ওভার মধ্যেই রেখে দেবো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কার মানটা বের করলাম? কস 53 ডিগ্রির মানটা বের করে নিলাম, তাই তো? আচ্ছা, এখন আমাদের যেটা চেয়েছে প্রশ্নে, প্রশ্নটা আমি তোমাদের দেখাই। কট 37 ডিগ্রির মানটা কিন্তু বের করতে বলেছে। দেখো 53 আর 37 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি পাবা, একদম মিলিয়ে করেছে। তাহলে আমরা এখন বের করব কট 37 ডিগ্রির মানটা, তাই তো? চলো তো দেখো, তাহলে আমরা কট 37 ডিগ্রির মান, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কট 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি। তাহলে তোমাদের বললাম যে 37 আর 53 যোগ করো 90 ডিগ্রি পাবা, 90 থেকে 53 বিয়োগ করে 37 আসবে, আর এই 37টা আবার ফিরে চলে আসবে, এটা তোমরা লিখতে পারবা। এখন প্রয়োগ করে সূত্র লাগিয়ে দাও, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান থিটা হবে, এটা হবে ট্যান 53 ডিগ্রি। ট্যানকে আমরা সাইন কোস করে নিব, সাইন 53 ডিগ্রি বাই কস 53 ডিগ্রি। ওকে, সাইন বাই কোস করলাম। এবার আমরা এই যে সাইন 53 ডিগ্রি এর মানটা তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এটা প্রশ্নে দেওয়া আছে, দেখো এক্স বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস 53 ডিগ্রির মানটা কিন্তু আমরা বের করলাম, এই যে ওয়াই বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? সাইন 53 ডিগ্রির মানটা দেওয়া ছিল আর বসালাম, আর কস 53 ডিগ্রির মানটা যে আমরা বের করলাম সেটাও আমরা বসিয়ে দিলাম। এবার এটা সরল করে নাও। তোমরা লক্ষ্য করে এখানে এই যে হরটা আর এই হরটা কিন্তু সমান আছে, তাহলে ভাবে সমান হর কিন্তু কেটে দিতে পারবা, তো রয়ে যাবে উপরে এক্স, আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই। তা দেখো এই যে কট 37 ডিগ্রির মানটা যে বের করতে বলেছিল এক্স বাই ওয়াই, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আমরা 13 দাগের প্রশ্নগুলোতে চলে আসবো। দেখো 13-এর 1 নম্বর প্রশ্নটা, চলো 13-এর 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি বইয়ের বাইরে আছে, আমরা এই প্রশ্নটা করাবো। প্রশ্নটা করা যাক কি বলছে। একটি হ্রদের জলতলের 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলতল থেকে বিমানটির উচ্চতা কত? দেখো কি সুন্দর প্রশ্ন, তোমাদের গুছিয়ে বুঝতে হবে অঙ্কটা। আচ্ছা, তো আমরা 13-এর 1 নম্বরটা করাচ্ছি। দেখো আমরা কি করব, আমি একটা হ্রদ দেখাচ্ছি তোমাদের। ধরো এইভাবে আমাদের একটি হ্রদ আছে, ঠিক আছে? এই যে এখানে আমাদের হ্রদে জল আছে, এখান থেকে এই যে এইভাবে আমাদের কিন্তু হ্রদে জল আছে, এই জায়গাটা আমাদের জল আছে। তো যেটা প্রশ্ন বলেছে একটি হ্রদের জলতলে 30 মিটার উচ্চে, 30 মিটার উচ্চে কিন্তু দেখিয়েছে, জলতল যেখানে আছে না তার 30 মিটার উচ্চে, আর একটা বিমান আছে। আমি এখানে এই জায়গায় একটি বিমানকে দেখাবো। তাহলে কোনো একটি জায়গায় যে 30 মিটার উচ্চে আছে, এখানে এই একটা বিন্দু নিয়ে নিলাম। আমরা জলতলের উপরে একটি বিন্দু নিলাম, এই জায়গায় এখানে একটা বিন্দু নিয়ে নিলাম আমরা, এটা আমরা নাম দিলাম এ বিন্দু নিলাম, এটা এ। বিমানটা ধরো এখানে বি বিন্দুতে আছে বিমানটা, তাহলে এ বি, আর এই জায়গাটা আমরা সি নাম দিয়ে দিলাম এটা। ওকে, আর এটা আমরা এবিসি, এটা আমরা ডি নাম দিয়ে দিলাম, এই যে 30 মিটার উচ্চে বলেছে না, উঁচুতে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে জলতল থেকে যে উচ্চতা বিসিটা, এই বিসিটাকে আমরা উচ্চতা যেটা এই ধরে নিলাম। ওকে, আর এখানে 30 মিটার যেটা এই যে সিডি,
সিডিটা এখানে দেখো, এটা কিন্তু আমাদের 30 মিটার, এই জায়গাটা এটা হচ্ছে আমাদের 30 মিটার, 30 মিটার, এটা মিটার। এবার এখান থেকে এই যে কোনো বিন্দুতে, হ্রদের কোনো বিন্দুতে দেখছে, ঠিক আছে, বিমানের যে উন্নতি কোণটা, এভাবে তার উন্নতি কোণটা এখানে 30 ডিগ্রি উন্নতি কোণটা দেখছে, এই বিমানটাকে দেখছে হ্রদের জলতল থেকে। আর তারপরে দেখো সেই বিমান থেকে বিমানটির যে প্রতিবিম্ব পড়ছে জলের উপর, সেটা আবার সেই প্রতিবিম্বকে দেখছে দেখো 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তাহলে অবনতি কোণ দেখছে মানে এখান থেকে দেখছে, এখানে আমি একটা এই যে এখানে এসি এর সমান্তরাল সরলরেখা, যেটা আমি বি দেখালাম, ওকে। তাহলে এই জায়গায় কোণটা আমাদের অবনতি কোণটা তৈরি হবে, যেটা কোনো একটি বিন্দুতে ধরো এখানে দেখছে, এই জায়গায় এভাবে আমি দেখিয়ে দিলাম। যেহেতু প্রতিবিম্ব জিনিসটা তৈরি হচ্ছে, তো এটাকে ঠিকভাবে দেখানো যায় না, তো জাস্ট তোমাকে দেখালাম তোমাদের যে এইটা আমাদের 60 ডিগ্রি, এই জায়গাটা। তো এই বিন্দুতে, এটা আমরা ধরো জি বিন্দু নাম দিয়ে দিলাম, এই বিন্দুটা, এটা কিন্তু প্রতিবিম্ব বিন্দু, যেটা উজ্জ্ব আছে এটা। তো লক্ষ্য করো এখানে আমাদের দূরত্বগুলো বিসিএইচ, সিডি হচ্ছে আমাদের এই যে 30 মিটার, আর এখানে এসিটাকে যে ধরে নিব যে আমাদের যেখানে বিন্দুটা ছিল প্রথম বিন্দুটা এবং ভূমিতলের যে দূরত্ব এসি, তাকে আমরা এক্স মিটার ধরে নিলাম, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই যে বিমানটির উচ্চতা, যেটা আমাদের এইচ এর মানটা বের করতে বলেছে, এটা আমাদের কত হবে এইচ এর মানটা? বিমানটির উচ্চতা বের করতে বলেছে হ্রদের জলতল থেকে, হ্রদের জলতল থেকে মানে এই যে সি বিন্দু থেকে বিমানের যে উচ্চতা বিসি, এই বিসি কিন্তু আমাদের বের করতে হবে, ওকে, এই প্রশ্নে বলেছে। তো দেখো আমরা কি করে পাবো, আমরা এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা নিব যে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা দেখাবো লম্ব বাই ভূমি, তাই না? এই যে লম্ব হচ্ছে আমাদেরকে, এই যে লম্ব হচ্ছে বিসিটা, ওকে। তা লম্ব যদি আমরা বিসি দেখাই, তাহলে এখানে আমরা দেখাবো এই যে বিসি, এই বিসিটা হচ্ছে আমাদের এই যে বিসি। আচ্ছা, তোমাদের এখানে বলি যে আমাদের এখানে দরকার, তোমাদের এখানে বুঝতে হবে যে ঘটনাটা ঘটছে আমাদের যে হ্রদের জলতল 30 মিটার উচ্চতে ঘটনাটা ঘটছে। এই যে আমাদের দেখো লম্বটা আমাদের এভাবে ধরতে হবে, বিডিটা এই জায়গাটা। তাহলে এই যে বিডিটা মানটা পাবো আমরা পুরো এইচ থেকে আমাদের 30 ডিগ্রি বাদ দিতে হবে, ঠিক আছে। এই যে আমাদের ধরো এখানে তোমাদের দেখাচ্ছে যে বিডি বাই এসি, লম্ব বাই ভূমি, যেটা আমরা tan 30 ডিগ্রি দেখাবো, ঠিক আছে। কেন এখানে আমার বিন্দুটা ধরতে হবে, কারণ বলেই দিয়েছে যে হ্রদের জলতলে 30 মিটার উচ্চে থেকে অবস্থিত কোনো একটি বিন্দুতে, সেখান থেকে কিন্তু ঘটনাটা ঘটছে, ওকে। তার জন্য আমাদের এখানে লম্বটা কিন্তু বিডি ধরতে হবে। তাহলে বিডি বাই এসি, সেটা হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই যে বিডির মানটা আমরা যদি বসাই, তাহলে এটা তো আমাদের 30 ডিগ্রি, 30 মিটার এটা, আর এটা হচ্ছে আমাদের কত, পুরোটা বিসিটা হচ্ছে এইচ। তাহলে এইচ থেকে আমাদের কত, এইচ থেকে কিন্তু 30টা আমাদের বাদ দিতে হবে, ওকে। তাহলে এইচ থেকে 30টা বাদ দিলে কিন্তু আমরা বিডি পাবো, আর এসিটা কিন্তু এক্স, আর এটা হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিই। তাহলে এক্স এর মান যদি বের করি, এক্স সমান হয়ে যাবে √3 × H - 30 মিটার, ওকে, এত মিটার এক্স এর মানে বের করলাম। এরপরে আমরা নিব এই যে ক্ষেত্রে এই যে 60 ডিগ্রি, এখানে লিখবো আমরা 60 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখাবো এবার, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, ওকে। 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এখানে দেখো আমরা দেখাবো যে এই কোণের সাপেক্ষে যেহেতু প্রতিবিম্ব তৈরি হয়েছে, এই জলতলি প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখন ভূমিটা কিন্তু বিসি দাঁড়িয়ে যাবে, ভূমিটা এখন কিন্তু আমাদের বিসি, কারণ জলের উপর প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাই না। তাহলে ভূমিটা কিন্তু বিসি নিবা, আর এই যে আর এখানে আমাদের এই যে যেটা আমরা ভূমিটা নিব, লম্বটা নিব বিসি, আর ভূমিটা কিন্তু এক্সি থাকবে, মানে এখানেই প্রতিবিম্বটা পড়েছে, দেখানো হয়েছে অন্য বিন্দুতে, কিন্তু প্রতিবিম্ব এই জায়গায় পড়েছে, ওকে। তাহলে আমরা কিন্তু এখানে যে ভূমিটাকে আমরা এক্সি নিব, লম্ব বাই ভূমি, যেটা আমাদের হবে tan 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, যেহেতু হ্রদের প্রতিবিম্বের কথা বলেছে এখানে, তাহলে প্রতিবিম্ব অনুসারে কিন্তু এভাবে হবে যে এই যে লম্ব আর ভূমিটা কিন্তু আমরা যেটা ভূমি ছিল সেই ভূমিটাই কিন্তু আমরা এখানে নিব,
তাই না? বিন্দুটা অন্য জায়গায় হতে পারে, কিন্তু প্রতিবিম্বর কথা আছে এখানে। হ্যাঁ, তো এখান থেকে চলো বিসির মানটা দেখো। বিসির মানটা আমরা পাবো কত? এই যে আমরা পাবো এই যে এইচ, এই যে আমাদের উচ্চতাটার সঙ্গে আমাদের এটা যোগ হয়ে যাবে, যেটা উচ্চতা থাকবে না, এই যে হাইটের সঙ্গে এই যে 30 মিটারটা এখানে যোগ করে দেবা, তাই না? প্রতিবিম্ব যেটা সৃষ্টি হয়েছিল এটা এক্স, আর এটা আমাদের √3 মানটা। তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করবো? এক্স এর মানটা বের করবো। তাহলে যদি এক্স এর মানটা বের করতে চাই, তাহলে এটা এইচ প্লাস 30 বাই এটা √3টা এখানে চলে আসবে, উল্টে গেল মানটা। এখন দেখো দুটো এক্স এর মান, এই দুটো মানকে আমরা সমান করে দেবো। এটা হচ্ছে এক্স এর মান, আর এটা হচ্ছে আমাদের এক্স এর মান, 1 2 সমীকরণ। তাই আমরা বলবো 1 ও 2 থেকে পাই। তোমাদের এই জায়গাগুলো একটু বুঝতে অসুবিধা হবে, যেহেতু এখানে প্রথমে 30 মিটার উচ্চ কথা বলেছে, আবার অবনতি করে দেখছে সেই বিমানের যে প্রতিবিম্বকে, তার জন্য জিনিসটা একটু তোমরা কম বুঝতে পারো, কিন্তু যেভাবে আমি দেখালাম তোমাদের কিন্তু এই সিস্টেমে অঙ্কটা হবে। ওকে, তাহলে আমাদের এক্স এর মান সমান বলে আমরা তুলনা করে নেবো। তাহলে এখানে আমরা লিখবো √3h - 30 সমান সমান হয়ে যাবে h প্লাস 30 বাই √3। এবার আমরা এখানে এটা যদি বর্গমূল করে দিই, এটা 3 গুণিত h - 30 h প্লাস 30। তাহলে এখানে 3h মাইনাস এটা আমরা 90 পেয়ে যাব, এটা h প্লাস 3। এটা এদিকে বিয়োগ করে এটা 2h পাবা, এটা এদিকে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের 30টা ছুটে গেছে, 3 হয়ে গেছে, 30 মিটার আছে। তো এদিকে 90, এদিকে 90টা প্লাস হয়ে যাবে। তা 90 প্লাস 30 তা তোমরা যোগ করে 120 পেয়ে যাবা, 2 দিয়ে কাটাকাটি করো, এটা 60 পেয়ে যাবা। তা দেখো আমাদের যে এইচ এর মানটা কত পেয়ে গেলাম? 60 মিটার পেয়ে গেলাম না? তাহলে আমাদের যে বলেছিল প্রশ্নে, কি বলেছিল দেখো, যে এই যে হ্রদের জলতল থেকে বিমানটির উচ্চতা কত? তাহলে হ্রদের জলতল থেকে বিমানটির উচ্চতা যেটা আমরা এইচ ধরেছিলাম, সেটা হয়ে গেল আমাদের 60 মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে 13 নম্বরটা তোমরা বই থেকে পাবা, বইয়ের অঙ্ক আছে। আর 14 দাগের যে অঙ্কগুলো, 14 দাগের অঙ্কগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। যেমন 14-এর 3 নম্বর অঙ্কটা যদি বলি, তোমাদের দেখবা পেজ নাম্বার 265 পেজের যে তীরের অঙ্কটাই দেখবা, হ্যাঁ, একদম বই থেকে আছে। 15 দাগের অঙ্কগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। তো এই ছিল দেখো আজকের ক্লাসে যে বড় প্রশ্নগুলো, পার্ট 2 ক্লাস সেট 7 থেকে পার্ট 2 ক্লাস তোমাদের বড় প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি। যদি কোনো বড় প্রশ্ন যে বইয়ের বাইরে আছে, ছাড়া পড়ে গেছে, কিন্তু সেরকম ছাড়া পড়ে গেলে তোমরা কমেন্টে জানাবা নিশ্চয়ই, সেই অঙ্কটা আমি তোমাদের আবার পরবর্তী ক্লাসে করিয়ে দেবো। আর কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তবু তোমরা কমেন্টে জানাবা। কোন অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা। আমি পরবর্তী ক্লাসগুলোতে আমি সেই অঙ্কগুলো নিয়ে আসবো, যে অঙ্কগুলো তোমরা কম বুঝতে পারবা, আমি পুরোনো অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাই এই ছিল আমাদের আজকের ক্লাসটা ভালো হয় অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো পরবর্তী ক্লাস আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো।